হ্যালো আম্মা, কি বলছেন? কিছু শোনা যাচ্ছে না। এবার আফসানা বেগম এক পাশে সরে গিয়ে জোরে জোরে চেঁচিয়ে বললেন, হ্যালো আব্বা, রিদি রিদি অ্যাক্সিডেন্ট করেছে, ওকে ইমিডিয়েটলি হসপিটালে আনা হয়েছে। আমি খবর পেয়ে মাত্র হসপিটালের সামনে এসে নেমেছি, ভেতরে যেয়ে তোমাকে জানাবো। কল রাখছি এখন, অবস্থা গুরুতর হয়তো। আফসানা বেগম রীতিমতো হাঁপাচ্ছেন, নিঃশ্বাস আটকে আটকে আসছিলেন তার। কথা বলতে কষ্ট হচ্ছিল, যেন ভীষণ তাড়াহুড়া আর সক্রিয় হয়ে আছেন। তার কথার ধাঁচেই তা স্পষ্ট অনুভব করা যাচ্ছিল। মায়ের কল কেটে দেওয়ার পরও আরবিন কিছুক্ষণ ফোনটা কানে চেপে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, যেন বোবা হয়ে গেছে ও। বুকে ধুকবুক কম্পন হতে লাগলো, হৃদস্পন্দন মুহূর্তের মধ্যে মাত্রা ছাড়িয়ে বেড়ে গেল। আরবিন আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে, মাথা কাজ করছে না ওর। উদ্বিগ্নভাবে দ্রুত হাঁটা দিল ক্যান্টনমেন্টের দিকে। আরবিন দিক বিদিক শূন্যভাবে হেঁটে চলছে। মূল অফিসের সামনে এসে দাঁড়াতেই সহকর্মী জাহিনের সাথে দেখা হলো। আরবিনকে উদ্ভ্রান্ত দেখাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে পরিপাটি ভাব হারিয়েছে, চোখ মুখ লাল হয়ে গেছে, ঠোঁটে ঠোঁট চেপে হাতের মুঠো শক্ত করে অস্থিরভাবে এদিকে ওদিকে তাকাচ্ছে ও। জাহিন আরবিনের এমন অবস্থা দেখে হকচকিত হলো, রীতিমতো ভয়ও হলো। স্যার কি আবার কারো উপর খেপলেন নাকি? নিশ্চয়ই কেউ কোনো কাজে উল্টাপাল্টা ব্যাঘাত ঘটিয়েছে। জাহিন মনে করার চেষ্টা করলো ও কিছু করেছে কিনা। যখন নিজের কোনো ভুল বা দোষ মনে পড়ল না, তখন জাহিন নিশ্চিন্ত হয়ে ভদ্রভাবে আরবিনকে প্রশ্ন করলো, স্যার কিছু কি হয়েছে? আরবিন এবার সরাসরি জাহিনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আব্দুল মুহিত স্যার কি ইউনিট হেডকোয়ার্টারে আছেন জাহিন? ইয়েস স্যার, তিনি আছেন। আর কিছুক্ষণ পরে হয়তো বের হবেন। দেখলাম ড্রাইভারকে কল করে গাড়ি বের করার কথা বলছিলেন। ওকে। আরবিন কথা বাড়ালো না। এখন ওর হাতে খুব বেশি সময় নেই, কারোর সাথে সৌজন্যতা দেখানোর জরুরি নয় এই মুহূর্তে। আরবিন সোজা কমান্ডো আব্দুল মজিদ স্যারের অফিসের দিকে হাঁটা ধরল। এর আগে এই মানুষটাকে কখনো এতটা উদ্ভ্রান্ত লাগেনি। ইউনিট কমান্ডার আব্দুল মতিন স্যারের অফিস রুমে তার সামনে দু হাত পেছনে মুড়ে স্টার্টলি দাঁড়িয়ে আছে আরবিন। প্রফেশন লাইফে 1.5 যুগ পার করে ফেলা আব্দুল মতিন রিমলেস চিকন গ্লাসের চশমাটা ঠিক করে আরবিনের দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে আছে। আরবিন সরাসরি আবারও বলল, স্যার আমার ইমিডিয়েট আজই এক্ষুনি ছুটি প্রয়োজন। এখন ছুটিটা কিভাবে পাবো সেটা আপনি দেখবেন। কমান্ডার আব্দুল মতিন চশমাটা হালকা নামিয়ে আরবিনের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, লিখিত আবেদনপত্র কোথায়? আরবিন থমকালো। এই সময়ও রুলস অ্যান্ড রেগুলেশন। ও ধাতস্থ হয়ে জবাব দিল, স্যার সিচুয়েশন আউট অফ কন্ট্রোল, হাতে একটু টাইম নেই, ইমিডিয়েট আমাকে ঢাকায় ফিরতে হবে। আমার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছে। কেন? কিভাবে? আই ডোন্ট নো স্যার, আমি জাস্ট জেনেছি ও অ্যাক্সিডেন্ট করেছে, সিরিয়াস কন্ডিশন। কিন্তু বাবা, তোমাকে তো রিসেন্টলি একটা অপারেশন পরিচালনকারী টিমের আইটি অ্যান্ড সার্ভার সাপোর্টের জন্য ক্যাপ্টেন্সি দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা কি হবে? কলিগ নয়তো কোনো ডেপুটি অফিসারকে আমার অ্যাবসেন্সে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিতে পারেন স্যার, বাট আমার এখন কোনো কিছু ভাবার সময় নেই। 2 দিনের ছুটি চাইছি, বেশি দিন তো নয়। কিন্তু এভাবে হুঠাৎ ছুটির অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করাটা আমার জন্য তো খুব টাফ ব্যাপার আরবিন। মনে রাখো, আমার ওপরেও অথরিটি আছে, আমি শেষ নয়। আর এইসব সেন্সিটিভ ইস্যু খুব বেশি দিন হয়নি। তুমি জব জয়েন করেছ, তাছাড়াও তোমার উপর একটা আইটি টিমের ক্যাপ্টেন্সি দায়িত্ব রয়েছে, অর্থাৎ তোমার ডিউটি খুবই গুরুত্বপূর্ণ। আরবিন এবার টেবিলে হাত রাখলো, কণ্ঠস্বর কিছুটা ক্ষীণ এনে আব্দুল মতিনকে বলল, সরি স্যার, বাট প্রফেশন অ্যান্ড ডিউটির বাইরে গিয়ে একটা কথা বলতেই হচ্ছে। আপনার কি ঘরে বউ নেই? আব্দুল মতিন মুচকি হাসলেন এমন পরিস্থিতিতেও। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে আরবিনের কাঁধে হাত রেখে বলল, তোমাকে বাজিয়ে দেখতে ভালো লাগে, এমনি এমনি কি আর ক্যাপ্টেন্সি দায়িত্ব তোমার ওপর ছেড়ে দিয়েছি এত অল্প কয়েকদিনের মধ্যে?
আরবিনের কিছুটা রাগ হলো। এমন পরিস্থিতিতেও স্যারের বাজিয়ে দেখতে হবে। যদিও প্রফেশনের বাইরে গিয়ে ইউনিট কমান্ডার আব্দুল মতিন স্যারের সাথে ওর বেশ ভালো একটা সম্পর্ক। প্রায়ই তারা একসাথে বসে চা কফি আড্ডা দেয়। সামনাসামনি নানান বিষয়ে আলাপ আলোচনাও হয় তাদের মধ্যে। মূলত আরবিনের দৃঢ় অবস্থায় কমান্ডারকে ওর প্রতি মুগ্ধ হতে বাধ্য করেছে। আব্দুল মতিন এখন বের হবেন। যাওয়ার আগে তিনি আরবিনের পাশ ঘেঁষে দাঁড়িয়ে বললেন, তবে লেফটেন্যান্ট আরভিন, 3 মাসের এই মোটামুটি দীর্ঘ সময়টাতে আমি কিন্তু তোমাকে আজ পর্যন্ত কখনো এতটা উদ্ভ্রান্ত আর উদ্গ্রীব দেখিনি। একটু সামলে, হ্যাঁ, কারণ তুমি যে প্রফেশনে আছো সেখানে কাজের মানুষের প্রতি টান তো নিজের জীবনের মায়া ছেড়ে সামনে এগোতে হবে, বুঝেছ? আরবিন সোজা হয়ে দাঁড়িয়ে বলল। ইয়েস স্যার। আরবিন দাঁড়িয়ে আছে ইবনে সিনা হাসপাতালের দোতলার একটা কেবিন রুমের সামনে। সারা রাত বাস জার্নি করে এসে ভোরে পৌঁছিয়েছে ও। ক্লান্তির ছাপ মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে। চুলগুলো এলোমেলো, পরনে খাকি প্যান্ট আর জলপাই রঙের একটা টি শার্ট। বাঁ হাতে বরাবরের মতোই আর্মি ওয়াচটা অবস্থান করছে। আরবিন ঠোঁটে ঠোঁট চেপে উদ্ভ্রান্তের ন্যায় তাকিয়ে আছে। আশেপাশে আর কাউকে দেখছে না। সিলেট থেকে রওনা হয়েছিল রাতের দিকেই। সে সময় ওর আম্মার সাথে মাত্র 2 মিনিটের জন্য একবার কথা হয়েছিল। তখন আফসানা বেগম তাড়াহুড়া জানিয়েছিলেন তিনি হসপিটালেই আছেন, সবাই উপস্থিত আছে এখানে। তারা ইবনে সিনা হাসপাতালের 2য় তলায় একটা কেবিন ভাড়া করেছেন। আরও কিছু বলার আগেই ফোন কেটে যায়। তবে আরবিনের ফোনের চার্জ না থাকায়ও আর যোগাযোগ করার সুযোগ পায়নি। জার্নিটা সম্পূর্ণ রাতের এবং আরামদায়ক হলেও সারা রাত আরবিন ঘুমায়নি। এখানে এসে রিসিপশনে ইনফরমেশন দিয়ে জিজ্ঞাসা করতেই তারা হৃদিকে যেই কেবিনে রাখা হয়েছে সেই কেবিন নাম্বার জানিয়ে দেয়। তবে কেবিন রুমের সামনে এসে কাউকে চোখে পড়ছে না আরবিনের। অস্বস্তি আর অস্থিরতার দরুন নিঃশ্বাস আটকে আসছে ওর। তখনই দোতলার ডান দিকের বারান্দা হতে সোহরাব হোসেন আর তিতাসকে আসতে দেখা গেল। আরবিনকে দেখে চরম আশ্চর্য হয়েছেন সোহরাব হোসেন আর তিতাস। সোহরাব হোসেন এগিয়ে আসতেই আরবিন বলল, আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে যে বাজান, কখন আসলে? বিকালে খবর পেয়ে রাতেই রওনা দিয়েছিলাম, মাত্র এসে পৌঁছালাম। সবাই কোথায়? সবাই মানে তোমার আম্মা, শাশুড়ি আর মহিলাদের বাসায় পাঠিয়ে দিয়েছি। তোমার আব্বা ছিল অনেকক্ষণ, তিনি একটু বাইরে বেরিয়েছেন, কিন্তু তুমি যে আসবে তা তো আশা করিনি। কেন আব্বু, আমার কি আসা উচিত হয়নি? তা ঠিক নয়। না, ঠিক তা নয়, তবে অবস্থা তো আহামরি গুরুত্ব কিছু না। মানে আম্মা যে ফোনে বলল গুরুতর অবস্থা। তোমার আম্মু বলেছেন? আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন সোহরাব হোসেন। আরবিন জবাব দিল, জি, আম্মাই তো গতকাল বিকালে ফোন করে এমনভাবে বললেন যাতে আমার আসতেই হলো। ও বুঝেছি, আসলে ভুল মানুষের না, পরিস্থিতির। সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে, না হলে তোমাকে এত দূরে কষ্ট করে আসতে হতো না। এ সময়ে না আসলেও চলতো। শ্বশুরের কথা শুনে আরবিন কুঞ্চিত ভ্রু কুঁচকে প্রশ্ন করল। মানে? সোহরাব হোসেন জবাব দিলেন, মানেটা বুঝতে পারবে। মেয়ে আমার কেবিনের ভেতরে আছে, ঘুমাচ্ছে এখন। হাইড্রোজেন মেডিসিন দেয়া হয়েছে। ভেতরে যাও, ওকে দেখেও বুঝতে পারবে। আরবিন আর কোনো কথা বাড়ালো না। সামনের কেবিনের দরজা ঠেলে ভেতরে গিয়ে দরজা লক করে দিল। চোখের সামনের কেবিনের বেডে আলতোভাবে চোখ বুজে ঘুমিয়ে থাকা মেয়েটাকে দেখে অজানা কারণে এতক্ষণে বুকের মাঝে জ্বলন্ত থাকা জ্বলন্ত লাভা যেন নিমিষেই নিভে গেল। ধীর পায়ে সামনে এগিয়ে গেল আরবিন। একপাশে একটা চেয়ার রাখা ছিল। চেয়ারটা আস্তে করে টেনে নিয়ে হৃদির সামনে বসলো। হৃদির পায়ে, মাথায় আর ডান হাতে ব্যান্ডেজ করা। হৃদির শরীরের দিকে তাকিয়ে ভালোভাবে খেয়াল করে যা বোঝার বুঝে নিল আরবিন। জ্বলতে থাকা হৃদয়ের প্রশান্তি নেমে আসলো যেন। স্বস্তির নিঃশ্বাস ফেলল ও। ব্যান্ডেজ করা ওই হাতটা কোমলভাবে নিজের শক্তপোক্ত হাতের মুঠোয় টেনে নিল আরবিন। চোখ মুখ আবারও লাল উত্তপ্ত হয়ে উঠল ওর। স্থির চাহনিতে হৃদির ফ্যাকাশে মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল নির্লিপ্তভাবে। ধীরে ধীরে এগিয়ে গেল আরবিন। গতকাল বিকাল থেকে আজ সারা রাত খায়নি কিছুই, এমনকি এক গ্লাস পানিও না। হৃদির মুখের কাছে মুখ এগিয়ে নিল আরবিন। শুষ্ক ওই কোমল ওষ্ঠ জোড়াতেই এতক্ষণ নজর ছিল ওর। এবার নিজের সিগারেটে পোড়া খাওয়া ওষ্ঠদ্বয় তাতে মিশিয়ে দিল আরবিন।
ঠোঁটের আলিঙ্গনে আর একটু গাঢ় হলো। ঠোঁটের ভাঁজে ঠোঁট স্পর্শ দৃঢ় হতে লাগলো মুহূর্ত বাড়ার সাথে সাথেই। ধীর সময় ধরে আরবিন এই ঠোঁট জোড়া ছেড়ে পুনরায় চেয়ারে স্থির হয়ে বসলো। এবার নাক চোখ মুখের সাথে ঠোঁটও লাল বর্ণ ধারণ করেছে ওর। হৃদির শুষ্ক ঠোঁট ভিজিয়ে দিয়ে যেন পরম শান্তি পেয়েছে আরবিন। এই ভেজা ঠোঁটের দিকে চেয়ে ফিসফিসিয়ে ও বলে উঠল, এই মেয়ে নির্ঘাত আমাকে মেরে ফেলবে একদিন। ইবনে সিনা হাসপাতালের দোতলায় 201 নম্বর কেবিনের বাইরের করিডোরে সারি বেঁধে সাজিয়ে রাখা চেয়ারগুলোর একটাতে মাথা এলিয়ে চোখ বুজে শুয়ে আছে আরবিন। ঘুমিয়ে পড়েছে কিনা তা বোঝা যাচ্ছে না, কারণ ওর মুখের উপর একটা আর্মি ক্যাপ অবস্থান করছে। সোহরাব হোসেন বেশ কয়েকবার বাইরে থেকে ভেতরে যাওয়া আসা করছেন। এবার ফিরে তিনি আরবিনের পাশের চেয়ারটাতে গিয়ে বসলেন। তারপর ঘাড় ঘুরিয়ে আরবিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হালকা কেশে বললেন, অ্যাক্সিডেন্ট গুরুতর নয়। ওর শারীরিক বাহিক অবস্থা দেখে নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছো। হাসপাতালে আনার পরে শুধু সেলাই আর ব্যান্ডেজ করে রেখে দিয়েছে। এইটুকু রাখতো না তারা, আমাদের অনুরোধে রেখেছে। গতকালকে রাতটা শুধু, আজ রিলিজ করে দিবে। আরবিন এবার মুখের উপর থেকে ক্যাপ সরিয়ে দিয়ে সোজা হয়ে বসে বলল, অ্যাক্সিডেন্ট করেছিল কিভাবে আব্বু? বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়েছিল বিকেলের দিকে। আসার পথে বান্ধবীকে আগে বাড়িতে নামিয়ে দিয়ে অটো রিকশায় করে আসছিল বাসার দিকে। তখনই মাঝ রাস্তায় একটা সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট হলো। অটো চালকের তেমন কিছু হয়নি, তবে হৃদে হাত পায়ে আর মাথায় মোটামুটি আঘাত পেয়েছে। পরিচিত একজন দেখে সাথে সাথে খবর দেওয়ার পরেই আমরা এখানে আসি। সে এমনভাবে ফোনে কথা বলছিল, আমরা ভেবেছিলাম গুরুতর অবস্থা, কিন্তু আল্লাহর রহমতে তেমন কিছু হয়নি। আজই হৃদিকে বাড়িতে নিয়ে যেতে পারবো। আরবিন মাথা নাড়ালো শুধু। নির্ঘুম রাত কাটানোর কারণে চোখ লাল হয়ে গেছে ওর, ক্লান্তি চোখে মুখে ছেয়ে গেছে। সোহরাব হোসেন বললেন, তুমি একটু ঘুম দিয়ে নাও আব্বা, শরীর খারাপ করবে নয়তো। আরবিন জবাবে বলল, বাসায় ফিরে নিরিবিলিতে ঘুমাবো। দুদিনের জন্য আছি এখানে। সোহরাব হোসেন এবার ব্যস্ত হয়ে বললেন, আমাদের ওখানেই চলো। তোমার আম্মু আমাদের বাসায় গেছেন, তাদের এখন আবার এখানে আসতে নিষেধ করে দিয়েছি। মেয়েকে নিয়ে ফিরবো আমরা। আরবিন নিশ্চুপ হয়ে বসে রইল। সোহরাব হোসেন উঠে গেলেন। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এসেছেন তিনি। হৃদির হাত পায়ের এই আঘাত নিয়ে সাধারণ যানবাহনে যাতায়াত প্রশ্নই আসে না। এই ক্ষেত্রে অ্যাম্বুলেন্সই নিরাপদ বাহন। সোহরাব হোসেন বেরিয়ে যাওয়ার আগে আরবিনের উদ্দেশ্যে বললেন, আব্বা তুমি একটু এদিকে আসো, সব কিছু ক্লিয়ার করে আসি। তুমি হৃদির কাছে যাও, ফিরে এসে ওকে নিয়ে বের হবো আমরা। আচ্ছা আব্বু। সোহরাব হোসেন বেরিয়ে যেতেই আরবিন উঠে কেবিনের ভেতরে ঢুকল। হৃদির গতকালের অ্যাক্সিডেন্টের পর থেকে তেমন কিছু জানা নেই। এরই মধ্যে কিছু ঘটে থাকলেও তা ওর মস্তিষ্কে কোনোভাবেই থাকার কথা নয়, কারণ গতকাল এখানে আনার পরপরই ওকে হাইড্রোজের ঘুমের মেডিসিন দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আগে বহু কষ্টে চোখের পাতা মেলতে পেরেছে হৃদি। আধো ঘুম ঘুম চোখে কোনো মতে ঘাড় নাড়িয়ে আশেপাশের পরিবেশ দেখতে লাগলো। হসপিটালের কেবিন রুম, এমন পরিবেশ, এই পরিস্থিতি, এসব কিছু সম্মুখীন এই প্রথমবার হচ্ছে হৃদি। অস্থির দৃষ্টি যখন সামনের দরজার দিকে এগিয়ে পড়ল, কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ওর সময়। থমকে গেল মস্তিষ্ক। হৃদস্পন্দন স্থির হয়ে এলো। স্থির দৃষ্টিতে বিধ্বস্ত পুরুষকে দেখছে হৃদি। ক্রমশই ওর অস্থিরতা বাড়ছে। হাতের আঙ্গুল কেঁপে কেঁপে উঠছে। হৃদির চোখের কোণে হালকা অশ্রু জমল, তবে নিজেকেই বুঝতে দিল না ও। সেখানে আরবিনের বুঝতে পারা তো বহু দূরের বিষয়। আরবিন ধীরে ধীরে বুট জুতা পরিহিত পা জোড়া টেনে সামনে এগোলো। যতই দুজনের মাঝের অবস্থানগত দূরত্ব কমছে, হৃদির শরীরে যেন অবশ হয়ে আসছে। মস্তিষ্ক উত্তপ্ত হয়ে উঠছে। খিচে চোখ বন্ধ করে নিল হৃদি। তবে চোখ বন্ধ থাকলেও বুঝতে পারল ছোট বেডটায় ওর পাশের ফাঁকা স্থানে এসে বসেছে আরবিন। শক্ত হাতটা হৃদির হাতের উপর রেখেছে। হৃদির হাত গরম ছিল। আরবিনের হাতের শীতল স্পর্শ ওর শরীরের সাথে সাথে মনের কম্পনের সৃষ্টি করল। ঘুম ভেঙেছে কখন? রাশভারীর কণ্ঠস্বরটা কানে আসতেই হৃদয়ে যেন জ্বলন্ত শুরু হয়ে গেল হৃদির। এবার আস্তে ধীরে পিটপিট করে চোখের পাতা মেলে ও আশেপাশে তাকিয়ে বলল, আপু, আপু কোথায় তুমি? আব্বু বাইরে, আমি তোমার স্বামী উপস্থিত আছি এখানে। আমার সাথে কথা বলো। কি প্রবলেম হয়েছে বলো তো? ওয়াশরুমে যাবে না কি ব্যথা বেড়েছে দেখি?
আরবিন হৃদির হাতটা টেনে এগিয়ে নিয়ে দেখতে লাগলো। হৃদির আস্তে করে টেনে সরিয়ে নিল ওর হাত। আরবিন কিছুক্ষণ স্তব্ধ চাহনিতে হৃদির ফ্যাকাশে মুখের দিকে চেয়ে রইল। নিজের অস্বস্তিশীল মেজাজকে সামলানো বড্ড কষ্টকর। ওর প্রফেশন, ওর কাজ ওকে আরও বেশি কঠিন বানানোর সাথে সাথে অস্থিরও বানিয়ে ছেড়েছে। সহজে সব কিছু সহ্য করে নেওয়ার দায়। আরবিন উঠে দাঁড়ালো। বেডের পাশে ক্যাবিনেটের উপর থাকা বোতল থেকে গ্লাসে পানি ঢেলে ঢকঢক করে খেয়ে নিল। তারপর মোটামুটি শান্ত হলো আরবিন। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টায় অব্যাহত থেকে পুনরায় হৃদির পাশে বসলো। আবারও আরবিনকে বসতে দেখে হৃদি মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরিয়ে রাখলো। আরবিন এবার উত্তপ্ত চাহনিতে কিছুক্ষণ দেখলো ওর ওই মুখ ঘুরিয়ে নেওয়া, তারপর গম্ভীর গলায় বলল, হৃদি এদিকে তাকাও। পারবো না। আমি অর্ডার করছি। ওসব আপনার জুনিয়র অফিসারদের সাথে যেয়ে করুন, আমার সাথে চলবে না। আরবিন হাত শক্তভাবে মুঠো করে বেডের পাশের স্টিলের উপর ফেললো ঠাস করে। রাগে চোখ আরো বেশি লাল হয়ে উঠেছে ওর। কপালে শিরা ফুলে গেছে, চোয়াল শক্ত হয়ে গেছে। আচমকা আরবিন ঝুঁকলো। হৃদির কোমরের দুপাশে যথেষ্ট সতর্কতার সাথে দু হাত ভরে দিয়ে ওর মুখের নিকট মুখ এগিয়ে নিল। গলা ও কানের মাঝে অংশটায় ঠোঁট ছুঁয়ে দিল আরবিন। গাঢ় থেকে প্রগাঢ় হলো সেই ছোঁয়া। হৃদির ষষ্ঠ ইন্দ্রিয়র কাজ করা বন্ধ করে দিল। শিরা উপসরায় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা প্রবাহিত হলো যেন। শরীরের রন্ধে রন্ধে শিহরণ সৃষ্টি হলো। খিচে চোখ বন্ধ করে নিল ও। আরবিন ঠোঁট সরিয়ে হৃদির গালের সাথে গাল মিশিয়ে রেখে ওর চোখে চোখ রাখলো। হৃদির তখনও চোখ বুজে। আরবিন এবার কোমল স্বরে বলল, চোখ খোলো। হৃদি একইভাবে চোখ না খুলে জবাব দিল, পারলাম না। বেয়াদব তাকাও বলছি। আরবিন এবার হৃৎপিণ্ড কাঁপিয়ে দেওয়ার মতো একটা ধমক দিল জোরে সোরে। হৃদি আলতোভাবে চোখ মেলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল আরবিনের চোখের দিকে। হৃদির চোখের চোখ রেখে আরবিন দাঁতে দাঁত পিষে বলল, বেয়াদব মেয়ে, মরার মতো অবস্থা তবু তেজ কমে না। মরে গেলে তো খুশি হতেন, এসেছেন কেন ফ্যামিলির মানুষদের নাটক দেখাতে? তোমার যদি এখন এই অবস্থা না থাকতো তাহলে নির্ঘাত দুটো থাপ্পড় সপাটে তোমার গালের উপরে মারতাম, চড়াতে চড়াতে দাঁত ফেলে দিতাম, তখন এত ঘাউড়ামি করার সাহস পেতে না। দাঁতে দাঁত চেপে কথাটা বলে থামে আরবিন। কেবিন রুমে এসি চালু থাকা সত্ত্বেও রীতিমতো ঘেমে গোসল হওয়ার জোগাড় ওর। এই মেয়ে এমন এক একটা কথা বলে যে রাগে জ্বরের মতো শরীর গিয়ে ঘামে উত্তাপের সাথে বেরিয়ে আসতে চায়। হৃদির নির্লিপ্ত ভাব দেখে আরবিন হাত মুঠো করে নিল। এক হাত দূরে সরে আসলো। তারপরই কঠোর স্বরে বলল, তোমাকে বোকা ভাবতাম, আসলে তুমি তেমন নও। বেশ বুদ্ধি বেড়েছে দেখছি। অ্যাকচুয়ালি ঠিকই ধরেছ। আমি এসেছিলাম দুজনের ফ্যামিলিকে দেখাতে যে তোমার জন্য আমার কত চিন্তা হয়, কিন্তু এক্স্যাক্টলি তো তা মোটেও নয়। তুমি অ্যাক্সিডেন্ট করেছো এই খবরে আমার মনের অবস্থার ন্যূনতম হেরফের হয়নি। জাস্ট সবার সামনে একটু নাটক করছি। নাটকটা বরং চালিয়ে যাওয়া যাক, কি বলো? হৃদি কোনো জবাব দিল না। মুখ বুজে আরবিনের কঠোর অনুভূতিহীন মুখপানে চেয়ে রইল। রাগে কান্না পাচ্ছে হৃদির। ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকে নিল ও। আরবিনের দৃষ্টি হতে অশ্রু আর নিজের দুর্বলতা লুকাতে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরবিনও ওর এমন আচরণ দেখে মুখ ফিরিয়ে নিল ওর থেকে। নির্লিপ্ত কণ্ঠে বলল, আসছি আমি। আরবিন বের হওয়ার জন্য পা বাড়াবে তখন হৃদি বলে উঠল, একটা কথা শুনে রাখুন, আপনার আমার মধ্যে স্বামী স্ত্রীর মতো সম্পর্ক মোটেও নেই, কোনো দিক থেকে এক্সিস্টও করে না। আপনিও আমার খোঁজ রাখেন না, আর আমিও রাখার প্রয়োজন মনে করি না। আমাদের অবস্থানগত দূরত্ব কয়েকশো কিলোমিটারের। ওই কয়েকশো কিলোমিটারের দূরে বসে আপনি কি করেন না করেন তা আমার জানার কথা নয়। আমি ওসব নিয়ে মাথা ঘামাতেও যাই না, এমনকি মেয়েদের সাথে ঘাসাঘুষি করে বেড়ালেও না। সো আপনাকে ওয়ার্ন করে দিচ্ছি, এবার ফ্যামিলিকে দেখানোর জন্য এসেছেন, ব্যাস এবারই শেষ। এরপর থেকে আর কোনো দিন, এমনকি আমার মরার খবর পেলেও নাটক দেখানোর জন্য হলেও ছুটে আসবেন না। না মানে না, আপনার আর আমার মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে আমার মরার খবরে আপনাকে আসতে হবে। সেখানে তো সামান্য একটা অ্যাক্সিডেন্ট, এখনও বেঁচে আছি, মরিনি।
রিদির কথা শেষ হওয়া মাত্র সেখানে আর দাঁড়ালো না আরবিন। তীক্ষ্ণ চাহনিতে একবার ওকে দেখে নিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। আরবিন কেবিনের বাইরে বেরিয়ে এসে দাঁড়িয়েছে মিনিট 5 হবে। ফোন বের করে কিছু জরুরি ইমেল পাঠানোয় ব্যস্ত। তখনই সোহরাব হোসেন ফিরলেন, হাতে একটা পলি ব্যাগ, কিছু ঔষধপত্র। আরবিন এগিয়ে গেল। সোহরাব হোসেন তাড়াহুড়া করে বললেন, নার্স আসছে, মেয়েকে অ্যাম্বুলেন্স পর্যন্ত দিয়ে আসতে হেল্প করবে। ও কি উঠেছে? জি আব্বু, কিছুক্ষণ আগেই উঠেছে। এই তো মাত্র ওর সাথে গল্প করে আসলাম। সোহরাব হোসেনের মুখে সামান্য প্রফুল্লতা। তিনি এগিয়ে গিয়ে কেবিনের দরজার সামনে দাঁড়ালেন। গতকাল থেকে আজ সকাল পর্যন্ত মেয়েকে যে কতবার দেখেছেন তার হিসাব নেই। কেবিনের দরজা খুলে ভেতরে গেলেন তিনি। পেছনে আরবিন। রিদি তখন নীরবে দেখছে সবকিছু। সোহরাব হোসেন রিদির দিকে তাকিয়ে বললেন,